লেখিকা সুপ্রিয়া ঘোষের রিলেশনশিপ। কিরে আকাশ, তুই এখনো রেডি হসনি? আমি কিন্তু বেরিয়ে পড়েছি, জলদি আয়। আজ কলেজের লাস্ট এক্সাম, তারপর তো একদম ছুটি। ফোনের ওপাশ থেকে সম্পূর্ণার চনমনে গলাটা শুনে আকাশের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম আটকাতে আটকাতেও বলল, হ্যাঁ রে বাবা, এই জাস্ট বেরোচ্ছি, তুই বাস স্ট্যান্ডে এসে দাঁড়া, আমি বাইক নিয়ে ওখানেই তুলে নেব তোকে। বাস স্ট্যান্ডে পৌঁছতেই আকাশ দেখল সম্পূর্ণা নীল কুর্তি পরে দাঁড়িয়ে আছে। ওকে দেখলেই আকাশের বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। দুজনে এক ব্যাচে পড়ে, প্রথম দিন থেকেই বন্ধুত্ব। কিন্তু আকাশ সম্পূর্ণাকে কতটা ভালোবাসে সেটাও কোনোদিন মুখে বলতে পারেনি। যদি বন্ধুত্বটা ভেঙে যায়, এই ভয়ে ওর নিজের মনের কথা মনের গভীরেই চেপে রেখেছিল। কলেজ ফেরত দুজনে যখন সম্পূর্ণাদের বাড়ি পৌঁছালো, সম্পূর্ণার মা শিখা দেবী হাসি মুখে দরজা খুললেন। আরে আকাশ, আয় আয়, ভেতরে আয়। কিরে, পরীক্ষা কেমন হলো তোদের? দারুণ হয়েছে কাকিমা, এই নিন আপনার প্রিয় দোকানের গরম সিঙাড়া আর মিষ্টি এনেছি। আকাশ প্যাকেটটা টেবিলে রাখতে রাখতে বলল। সম্পূর্ণার বাবা সুবিমল বাবু তখন ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছিলেন। চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, আকাশ এসেছিস, বস বস। তোর কাকিমাকে বল একটু ভালো করে চা করতে। তুই এলে আমাদের বাড়িটা কেমন জমজমাট হয়ে ওঠে। সম্পূর্ণা তো সারাদিন নিজের খেয়ালে থাকে, তুই একটু থাকলে ওর মাথায় অন্তত পড়াশোনার বুদ্ধিটা ঢোকে। সম্পূর্ণা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি তো সব সময় আকাশের ওকালতিই করবে, আমি যেন কিছুই পারি না। আকাশ হেসে ফেলে বলল, থাক কাকু, আর বলবেন না, ও কিন্তু এবার বেশ ভালো পড়াশোনা করেছে। সব কিছুই ঠিকঠাক চলছিল। আকাশ মনে মনে ঠিক করেছিল সামনে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন সম্পূর্ণ যখন হলুদ শাড়ি পরবে, ও আর নিজের মনকে চেপে রাখবে না। অঞ্জলি দেওয়ার পর সম্পূর্ণাকে ডেকেও নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে বলে দেবে। কিন্তু পুজোর ঠিক আগের দিন সন্ধেবেলা আকাশের ফোনে সম্পূর্ণার কল এলো। ফোনটা তুলতেই ওপাশ থেকে সম্পূর্ণা খুশিতে প্রায় চিৎকার করে উঠল, আকাশ, আকাশ, তুই বিশ্বাস করবি না, রনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে রে। আমি তো ভাবতেই পারছি না। আকাশের বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও কোনো মতে ঢোক গিলে গলাটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, রনি? কোন রনি রে? আরে আমাদের কলেজের ওই যে কমার্সের হ্যান্ডসাম ছেলেটা, যে দারুণ ড্যান্স করে। আমি তো ভাবতেই পারিনি ও আমার মতো একটা সাধারণ মেয়ের দিকে তাকাবে। কিরে আকাশ, তুই কিছু বলছিস না যে? খুশি হোসনি আমার জন্য? আকাশের চোখের কোণটা তখন চিকচিক করে উঠেছে, কিন্তু ও সেটা সম্পূর্ণাকে বুঝতে দিল না। একটা দীর্ঘশ্বাস চেপে বলল, বাহ, ভালো তো, খুব ভালো খবর। তাহলে কাল আর আমার সাথে বেরোচ্ছিস না, তাই তো? না রে আকাশ, প্লিজ রাগ করিস না। এবছর আমাদের প্রথম সরস্বতী পুজো, এটা মিস করা যাবে না। কাল সারাদিন ওর সাথে ঘুরবো ঠিক করেছি, কিন্তু একটা প্রবলেম আছে রে। সম্পূর্ণার গলায় একটু মিনতির সুর। কি প্রবলেম? বাড়িতে তো রনির কথা এখনো বলতে পারবো না, বাবা মা শুনলে খুব অশান্তি করবে। আমি বাড়িতে বলেছি কাল তোর সাথেই ঘুরতে বেরোচ্ছি। মা যদি ফোন করে, তুই কিন্তু একটু প্লিজ ম্যানেজ করে দিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই না সামলালে কে সামলাবে বল? আকাশের বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। যাকেও নিজের জীবন দিয়ে ভালোবাসে, সে অন্য কারোর সাথে ঘোরার জন্য ওকে মিথ্যে অজুহাত বানাতে বলছে। মনের সব কষ্ট চেপে রেখে আকাশ শুধু বলল, ঠিক আছে, ম্যানেজ করে দেব। এইটুকু বলেই ও ফোনটা কেটে দিল। এরপর থেকে সম্পূর্ণা যেন রনির প্রেমে পুরোপুরি অন্ধ হয়ে গেল। আকাশকেও আগের মতো আর ফোন করতো না। কলেজেও রনির সাথে সারাক্ষণ কাটাতো। আকাশ দূর থেকে লক্ষ্য করতো সব কিছু। কলেজ পাড়ায় রনির নামে কিছু ভালো মন্দ কথাও ওর কানে আসছিল। একদিন কলেজ স্ট্রিটের একটা ক্যাফেতে সম্পূর্ণাকে একা পেয়ে আকাশও টেবিলের সামনে গিয়ে বসল। সম্পূর্ণা, তোর সাথে একটু দরকারি কথা ছিল। আকাশের গলাটা গম্ভীর। সম্পূর্ণা ফোন থেকে চোখ না সরিয়েই বলল, হ্যাঁ বল, কি বলবি? আমি শুনলাম রনি ছেলেটা নাকি মোটেও ভালো নয় রে। ও এর আগেও কলেজের অনেক মেয়ের সাথে ফ্লার্ট করেছে, ব্রেকআপ করেছে। ওর বাবার প্রচুর টাকা, ও মেয়েদের জাস্ট খেলনা মনে করে। তুই
তুই এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আয় সম্পূর্ণা, ও তোর যোগ্য নয়। আকাশের কথা শেষ হতে না হতেই সম্পূর্ণা টেবিলে হাত চাপড়ে রেগে দাঁড়িয়ে পড়ল। ক্যাফের বাকি মানুষজন ওদের দিকে তাকাতে লাগলো। সম্পূর্ণা চড়া গলায় বলল, তোরা তো হিংসে কেন রে আকাশ? রনির মতো একটা বড় লোকের ছেলে, এত সুন্দর দেখতে, ও আমাকে ভালোবাসে বলে তোর সহ্য হচ্ছে না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমায় এত হিংসে করিস আমি ভাবতেও পারিনি। আকাশ স্তম্ভিত হয়ে গেল। ও শান্ত গলায় বলল, আমি তোকে হিংসা করছি? তুই এটা ভাবলি সম্পূর্ণা? নয়তো কি, ও বড়লোক বলে তুই ওর নামে এসব মিথ্যে অপবাদ দিচ্ছিস। আজ থেকে আমার আর রনির ব্যাপারে তুই একটা কথাও বলবি না। আকাশের চোখে জল এসে গিয়েছিল। ও নিজের আবেগ সামলে নিয়ে বলল, তোর ভালোর জন্যই বলেছিলাম। তুই যদি মনে করিস আমি তোকে হিংসা করছি, তাহলে আজকের পর থেকে তোদের ব্যাপারে আর কোনো দিন কোনো কথা আমি বলবো না। তুই ভালো থাক। সেদিনই ওদের শেষ কথা হয়েছিল। তারপর কেটে গেল দীর্ঘ 3টে মাস। সম্পূর্ণা আর আকাশের মধ্যে কোনো যোগাযোগ নেই। আকাশ সম্পূর্ণাদের বাড়িতে আসাও পুরোপুরি বন্ধ করে দিল। একদিন বিকেলে সুবিমল বাবু ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। শিখা দেবী বললেন, হ্যাঁ গো, আকাশ কতদিন আসে না বলো তো? আমাদের সম্পূর্ণাটারও কেমন যেন খিটখিটে স্বভাব হয়ে গেছে ইদানিং। সুবিমল বাবু চশমাটা নাক থেকে নামিয়ে বললেন, আমিও ভাবছিলাম। সম্পূর্ণাকে জিজ্ঞেস করেছিলাম একদিন, ও বলল নাকি ওদের পড়াশোনার খুব চাপ বেড়েছে, পরীক্ষা সামনে, তাই আকাশ আসতে পারছে না। কিন্তু ছেলেটার মুখটা মনে পড়লে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সম্পূর্ণা তখন নিজের ঘরে দরজা বন্ধ করে খাটের এক কোণে বসে কাঁদছিল। ওর ফোনটা ক্রমাগত ভাইব্রেট করে যাচ্ছিল। স্ক্রিনে ভেসে উঠছিল রনি নামটা, কিন্তু সম্পূর্ণার হাত কাঁপছিল ফোনটা ধরার সাহসে। ওর চোখের নিচে কালি, মুখটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। 3 মাসের রঙিন স্বপ্নটা যে এভাবে একটা দুঃস্বপ্নে বদলে যাবে ও তা কল্পনাও করতে পারিনি। এর ঠিক 2 দিন পরের ঘটনা। দুপুরবেলা আকাশ নিজের ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ ওর ফোনে সম্পূর্ণার মায়ের নম্বর থেকে কল এলো। আকাশ ফোনটা ধরতেই ওপাশ থেকে শিখা দেবীর কান্নার আওয়াজ ভেসে এলো। আকাশ, ও আকাশ, তুই শিগগির আয় বাবা, আমাদের বাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে রে। আকাশ চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে কাকিমা? কাঁদছেন কেন? কাকু ঠিক আছে তো? সম্পূর্ণা সম্পূর্ণা সুইসাইড করার চেষ্টা করেছে, হাতের শিরা কেটে ফেলেছে। ওরে বাবারে, আমার কি হবে? শিখা দেবীর গলা জড়িয়ে আসছিল কান্নায়। কি? আকাশের হাত থেকে বইটা মেঝেতে পড়ে গেল। ও আর একটা মুহূর্ত নষ্ট না করে ঘরে দরজা টেনে এক ছুটে নিচে নেমে নিজের বাইকটা স্টার্ট দিল। ওর মাথার ভেতর তখন শুধু একটাই নাম ঘুরছিল, সম্পূর্ণা। বাইকটা যখন সম্পূর্ণাদের পাড়ায় এসে থামলো, আকাশ দেখলো ওদের বাড়ির সামনে একটা সাদা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। পাড়া 2-4 জন লোক দরজার সামনে ভিড় করে ফিসফিস করছে। আকাশ এক ছুটে ভেতরে ঢুকতেই দেখলো সম্পূর্ণার বাবা আর পাড়ার 2জন ছেলে মিলে সম্পূর্ণাকে চাদরে জড়িয়ে ধরাধরি করে নিচে নামিয়ে আনছে। সম্পূর্ণার ডান হাতটা একটা সাদা কাপড়ে জড়ানো, আর সেই কাপড়ের বেশ কিছুটা অংশ রক্তে লাল হয়ে গেছে। ওর চোখ দুটো বোজা, মুখটা একদম ফ্যাকাশে। আকাশের বুকের ভেতরটা যেন এক লহময় খালি হয়ে গেল। ও গিয়ে সম্পূর্ণার পায়ের দিকটা ধরল। অ্যাম্বুলেন্সের ভেতর সম্পূর্ণাকে শুইয়ে দিয়ে ওর মাও ভেতরে উঠলেন। ওনার শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে, চুল উস্কো খুস্কো, চোখ কেঁদে কেঁদে জবা ফুলের মতো লাল। সুবিমল বাবু কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ, তুই বাইক নিয়ে একটু পেছন পেছন আয় বাবা। আকাশ আর কিচ্ছু ভাবল না। নিজের চোখের জলটা হাত দিয়ে মুছে ও বাইক স্টার্ট দিল। অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজটা ওর কানের পর্দা ছিঁড়ে যাচ্ছিল। হাসপাতালের এমার্জেন্সির সামনে যখন সম্পূর্ণাকে স্ট্রেচারে করে নামানো হলো, আকাশই আগে গিয়ে ধরল। ডাক্তারবাবুরা সম্পূর্ণাকে ভেতরে নিয়ে যেতেই এমার্জেন্সি লোহার কোলাপসিবল গেটটা বন্ধ হয়ে গেল। বাইরে করিডোরের একটা কাঠের বেঞ্চে শিখা দেবী বসেছিলেন। আকাশ কাছে আসতেই উনি ওর 2টো হাত চেপে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। আকাশ রে, আমার মেয়েটা বাঁচবে তো রে? ও কেন এমন করতে গেল বাবা? আমরা তো কোনোদিন ওকে কোনো কষ্ট দিইনি। তুই তো ওর সবচেয়ে ভালো বন্ধু, ও কি তোকে কিছু বলেছিল রে?
আকাশের নিজের গলা বুঝে আসছিল। ও শিখা দেবীর পাশে বসে ওনার কাঁধে হাত রেখে বলল, কাকিমা আপনি শান্ত হন, ডাক্তারবাবুরা দেখছেন তো। সম্পূর্ণার কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। সুবিমল বাবু ততক্ষণে হাসপাতালের ফর্ম ফিল আপ করে চলে এসেছেন। ওনার মতো একজন শান্ত ভদ্র মানুষকে এভাবে ভেঙে পড়তে আকাশ কোনোদিন দেখেনি। সুবিমল বাবু করিডোরের দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার চশমার নিচ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পরের 7টা দিন আকাশ আর নিজের বাড়ি ফেরেনি। ও যেন সম্পূর্ণাদের পরিবারের একজন হয়ে গিয়েছিল। প্রথম 3 দিন সম্পূর্ণার জ্ঞান আসেনি, প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। ওদিকে পুলিশ এসে জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণা কথা বলার অবস্থায় ছিল না বলে সুবিমল বাবু আর আকাশ মিলে পুলিশকে সামলালো। 7 দিন পর যখন ডাক্তারবাবু এসে কেবিনের বাইরে বললেন বিপদের আর কোনো আশঙ্কা নেই, পেশেন্ট এখন সম্পূর্ণ আউট অফ ডেঞ্জার, তবে মেন্টাল ট্রমা কাটতে সময় লাগবে, তখন যেন সম্পূর্ণার মা বাবা প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরও দিন 10 লাগলো সম্পূর্ণার হাসপাতাল থেকে ছুটি হতে। বাড়ি ফেরার পরও ও একদম চুপচাপ থাকতো। সারাদিন ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকতো। কেউ কিছু খেতে দিলে 2-1 গাল মুখে তুলতো, ব্যাস। ওই চনমনে হাসিখুশি মেয়েটা যেন কোথাও হারিয়ে গেছে। সেদিন বিকেলবেলা সম্পূর্ণার মা আকাশকে ফোন করে বললেন, আকাশ তুই একবার আসবি বাবা, আজ সন্ধেবেলা। সম্পূর্ণা কাল থেকে কিচ্ছু মুখে তোলেনি, তুই একটু বললে যদি শোনে। আকাশ আর না করেনি। সন্ধে 7টা নাগাদ ও যখন সম্পূর্ণাদের বাড়ি পৌঁছালো, সম্পূর্ণার মা দরজা খুলে ফিসফিস করে বললেন, ও ঘরে শুয়ে আছে, তুই যা বাবা, একটু কথা বল ওর সাথে। আকাশ আস্তে করে সম্পূর্ণার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের আলোটা নেভানো ছিল, শুধু জানলা দিয়ে বাইরে ল্যাম্পপোস্টের আবছা আলো এসে পড়েছে খাটের ওপর। সম্পূর্ণ দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল। আকাশ গিয়ে খাটের পাশে একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসলো। তারপর খুব মৃদু গলায় ডাকলো, সম্পূর্ণা। সম্পূর্ণা চমকে উঠে আস্তে আস্তে মুখটা ঘোরালো। আকাশের ক্লান্ত কালো হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে ওর ঠোঁট দুটো কেঁপে উঠল। ও উঠে বসার চেষ্টা করতেই আকাশ ওর পিঠের পেছনে একটা বালিশ এগিয়ে দিল। কেমন আছিস এখন? আকাশ সহজভাবে জিজ্ঞেস করার চেষ্টা করলো। সম্পূর্ণা নিচু গলায় বলল, ভালো। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে সম্পূর্ণার চোখের দিকে তাকালো। কেন এরকম পাগলামি করলি বলতো? তুই কি একবারও কাকিমার কাকুর কথা ভাবলি না? তুই তো জানিস তুই ছাড়া ওনাদের জীবনে আর কেউ নেই। আজ যদি সত্যি সত্যি কিছু হয়ে যেত, ওনারা কি নিয়ে বাঁচতেন? সম্পূর্ণা আর নিজেকে ধরে রাখতে পারল না। ও দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। ওর পুরো শরীর কান্নায় কাঁপতে লাগলো। আকাশ ওর পিঠে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। কাঁদিস না সম্পূর্ণা, শান্ত হ। এবার আমায় সবটা খুলে বল, কি হয়েছিল তোর সাথে? তুই কেন আমাদের সবার থেকে নিজেকে এভাবে গুটিয়ে নিয়েছিলি? সম্পূর্ণা কান্না ভেজা গলায় চোখ মুছে আকাশের দিকে তাকালো। ওর চোখে তখন অপরাধ বোধ। ও বলল, আকাশ তুই আমায় ক্ষমা করে দে রে। আমি তোর কথা না শুনে তোকে সেদিন কত বড় অপমান করেছিলাম। তুই ঠিকই বলেছিলি রে, রনি ছেলেটা খুব খারাপ, ও একটা নরপিশাচ। আকাশের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু ও নিজেকে শান্ত রেখে বলল, কি করেছে ও তোর সাথে? সবটা খুলে বল আমায়। সম্পূর্ণা খাটের চাদরটা হাত দিয়ে খামচে ধরে বলতে শুরু করলো, ও আমার ভালোবাসার সুযোগ নিয়েছিল রে। 1 মাস আগে ও আমায় ওর একটা বন্ধুর বার্থডে পার্টিতে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে ও আমাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিশিয়ে দেয়। আমি ড্রিঙ্কসটা খাবার পর কেমন যেন অচেতন হয়ে পড়েছিলাম। আমার শরীর নিজের নিয়ন্ত্রণে ছিল না। সেই অবস্থায় ও আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আর আমার অজান্তে সবটা ক্যামেরায় বন্দি করে রাখে। এটুকু বলেই সম্পূর্ণা আবার কেঁদে উঠল। আকাশ স্তব্ধ হয়ে বসে রইল। সম্পূর্ণা কাঁদতে কাঁদতেই বলল, পরের দিন থেকে ও আমাকে সে ভিডিও দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে শুরু করে। ও বলে ওর কথা না শুনলে ও ওটা ইন্টারনেট আর কলেজের গ্রুপে ভাইরাল করে দেবে। মাঝে মাঝে ও আমার কাছে টাকা চাইতো। আমার জমানো সব টাকাও নিয়েছে।
যখন তখন আমায় ফোন করে নোংরা ছবি পাঠাতে বলতো, আবার শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দিত। আমি আর পারছিলাম না রে আকাশ, নিজের ওপর ঘেন্না ধরে গিয়েছিল। ভাবলাম আমি মরে গেলেই বোধহয় এই যন্ত্রণা থেকে বাঁচবো। জানাজানি হলে বাবা মায়ের সম্মান ধুলোয় মিশে যেত, তাই আমি। সম্পূর্ণার কথা শেষ হওয়ার আগেই ঘরের দরজার পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকলেন সম্পূর্ণার মা আর বাবা। ওনারা এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছেন। শিখা দেবী এক ছুটে এসে সম্পূর্ণাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। এত বড় কষ্ট তুই মনের মধ্যে জমিয়ে রেখেছিলি মা, একটিবার আমাদের বলতে পারলি না? আমরা কি তোর পর ছিলাম? সুবিমল বাবুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, কিন্তু ওনার মুখটা এখন রাগে থমথম করছে। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো ও সুবিমল বাবুর দিকে তাকিয়ে বলল, কাকু কাকিমা, আপনারা তো সবটা শুনলেন, এবার ভেঙে পড়লে চলবে না। আমি চাই এক্ষুনি সম্পূর্ণাকে নিয়ে আমরা থানায় যাই, ওই রনির নামে অফিসিয়াল কমপ্লেন ফাইল করতে হবে। আপনাদের কি মত? সুবিমল বাবু চশমাটা মুছে সোজা হয়ে দাঁড়ালেন। আমিও তাই চাই আকাশ, ওই জানোয়ারটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার মেয়েকেও এই অবস্থায় এনেছে, ওর শাস্তি হওয়া দরকার। শিখা দেবী সম্পূর্ণার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, তুই আর ভয় পাবি না, আমরা সবাই তোর সাথে আছি। সেদিন রাতেই আকাশ নিজে গাড়ি ডেকে সম্পূর্ণা আর ওর বাবা মাকে নিয়ে লোকাল থানায় গেল। সম্পূর্ণার হাতের ব্যান্ডেজ আর ওর মোবাইলের চ্যাট হিস্ট্রি, ব্ল্যাকমেলের মেসেজগুলোই ছিল সবচেয়ে বড় প্রমাণ। ডিউটি অফিসার সমস্ত প্রমাণ দেখে রাতেই এফআইআর দায়ের করলেন। পরের দিন সকালে পুলিশ রনিকে ওর বাড়ি থেকে গ্রেফতার করে। ও এখন বিচারাধীন কয়েদি হিসেবে লকআপে। রনির গ্রেপ্তারের পর কেটে গেছে প্রায় 6টা মাস। আইনের চাকা তার নিজস্ব নিয়মে ঘুরছিল, কিন্তু সম্পূর্ণার মনের ভেতরের ক্ষতটা শুকোতে সময় লাগছিল। ঘটনার পর প্রথম ও লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে বেরোতেই চাইতো না। পাড়ার মোড়ে কেউ জটলা করে থাকলে ভাবতো ওকে নিয়েই বুঝি ফিসফিসানি চলছে। সেদিন রবিবার বিকেলবেলা আকাশ সম্পূর্ণাদের বাড়ি এলো। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ও ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো সম্পূর্ণা জানলার গ্রিল ধরে বাইরের আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশ ঘরে ঢুকে ডাকলো, কিরে সম্পূর্ণা? এভাবে ঘরের কোণে আর কতদিন নিজেকে বন্দি করে রাখবি বলতো? চল আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। সম্পূর্ণা না তাকিয়ে খুব মৃদু গলায় বলল, না রে আকাশ, আমার ভালো লাগছে না। আর বাইরে গেলেই কেমন যেন সবার চোখের দিকে তাকাতে অস্বস্তি হয়। আমার মনে হয় সবাই যেন আমার দিকেই আঙুল তুলছে। আকাশ একটা চেয়ার টেনে সম্পূর্ণার মুখোমুখি বসলো। ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব শান্ত গলায় বলল, একটা কথা বলতো সম্পূর্ণা, অন্যায়টা কে করেছে, তুই নাকি রনি? সম্পূর্ণা মাথা নিচু করে বলল, রনি। তাহলে মুখ লুকিয়ে ঘরের কোণে তুই কেন বসে থাকবি? আকাশ বোঝানোর সুরে বলল, অপরাধ রনি করেছে, শাস্তি ও পাচ্ছে। সমাজ যদি আঙুল তুলতে চায় তবে ওই অপরাধী আর ওর পরিবারের দিকে তুলুক। তুই তো একটা লড়াই লড়েছিস, তুই পরিস্থিতির সামনে হার না মেনে রুখে দাঁড়িয়েছিস। তোর তো গর্ব হওয়া উচিত যে তুই একটা পিশাচকে তার যোগ্য জায়গায় পাঠাতে পেরেছিস। ঠিক এই সময় সম্পূর্ণার মা আর বাবা এলেন। ওর মায়ের হাতে 4টে চায়ের কাপ আর 1 প্লেট গরম সুজির হালুয়া। কাপগুলো টেবিলের ওপর নামিয়ে রেখে সম্পূর্ণার পাশে এসে বসলেন। ওনার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওনার চোখ দুটো আবার ছলছল করে উঠল। আকাশকে উদ্দেশ্য করে বললেন, জানিস আকাশ, ও যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল আমি প্রতিটা রাত ওর পাশে জেগে বসে কাটিয়েছি। ও একটু নড়ে উঠলেই আমার বুকটা কেঁপে উঠত। এই বুঝি আমার মেয়েটা আবার কোনো পাগলামি করে বসলো? ভগবানের কাছে দিনরাত হাত জোর করে শুধু একটা কথাই বলতাম, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। শিখা দেবী সম্পূর্ণার হাতটা নিজের বুকের কাছে টেনে নিয়ে ধরা গলায় বললেন, তুই একবারও ভাবলি না মা, তোকে ছাড়া এই মাটার কি হতো? তুই তো জানিস এই সংসারে তোকে ঘিরেই আমার সকাল শুরু হয় আর তোকে খাইয়েই আমার রাত শেষ হয়। তুই যদি সেদিন চলে যেতিস আমি কাকে নিয়ে বাঁচতাম বলতো? এই বাড়িটা কি একটা আস্ত শ্মশান হয়ে যেত না? তোর বাবা তো অফিস থেকে ফিরে তোর মুখটা না দেখলে এক ফোঁটা জলও মুখে তোলে না। একটা বাইরের ছেলের জন্য তুই নিজের জন্মদাত্রী মায়ের কোলটা খালি করে দিতে যাচ্ছিলি। এইটা ভাবতেও আমার গায়ে কাঁটা দেয়। মায়েরই আকুলতা দেখে সম্পূর্ণার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। ও মায়ের কাঁধে মাথা রেখে বলল, আমার ভুল হয়ে গিয়েছিল মা। আমি তখন এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো বুদ্ধি কাজ করছিল না। আমার মনে হয়েছিল আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান নষ্ট হবে। সুবিমল বাবু এতক্ষণ চুপচাপ বসেছিলেন। তিনি স্নেহমাখা গলায় বললেন, ধুর পাগলি, সন্তানের চেয়ে কি মা বাবার কাছে পাড়ার লোকের সম্মান বড়? সমাজ তো 2 দিন বলবে, তারপর যে যার নিজের চরকায় তেল দেবে।
কিন্তু আমাদের যে ঘরটা অন্ধকার হয়ে যেত সেই আলো কি সমাজ এনে দিত? আকাশ একদম ঠিক বলেছে মা। সমাজ কি বলবে এই ভয়ে যদি আমরা অন্যায় মুখ বুজে সহ্য করি তাহলে অন্যায়কারীদের সাহস আরও বেড়ে যায়। তুই প্রতিবাদ করেছিস বলেই হয়তো আর কোনো সাধারণ ঘরের মেয়ে ওই রনির মতো পিশাচের শিকার হবে না। তুই অন্যায়ের শিকার হয়েছিস মা, কোনো পাপ করিসনি। নিজের মন থেকে অপরাধবোধটা এবার মুছে ফেল। ওর মা হালুয়ার প্লেটটা সম্পূর্ণার দিকে এগিয়ে দিয়ে চোখের জল মুছে হাসার চেষ্টা করলেন। নে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার একটু খা। আকাশ, তুইও খা বাবা। তুই না থাকলে এই বিপদের দিনে আমাদেরকে সামলাতো জানি না। তুই তো আমাদের পরনোস, একদম নিজের ছেলের মতো দায়িত্ব নিয়েছিস। আকাশ হালুয়া মুখে দিয়ে পরিবেশটা হালকা করার জন্য বলল, আরে কাকিমা, হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে। সম্পূর্ণা, তুই কাকিমার কাছ থেকে রান্নাটা একটু শিখে নে। শুধু তো পড়াশোনা করলেই হবে না। সম্পূর্ণা এবার চোখের জল মুছে একটু হেসে বলল, হ্যাঁ রে, খুব তো কাকিমার প্রশংসা করছিস। আমি সব পারি, বুঝলি? খাওয়া দাওয়ার শেষে আকাশ সম্পূর্ণার দিকে তাকিয়ে বলল, শোন সম্পূর্ণা, পুলিশ রনির ল্যাপটপ, ফোন সব সিজ করেছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ওর সমস্ত ক্লাউড অ্যাকাউন্ট আর ড্রাইভ থেকে ওই নোংরা ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে। আর আইনিভাবে এই ধরনের কেসে ভিকটিমের পরিচয় বা কোনো তথ্য বাইরে আনা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ওসব নিয়ে তুই আর এক ফোঁটাও চিন্তা করিস না। আকাশের এই আশ্বাসে সম্পূর্ণার বুকের ওপর থেকে যেন এক মস্ত বড় পাথর নেমে গেল। ও একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। যে ছেলেটাকে ও একদিন হিংসে করার অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে ছেলেটাই আজ ওর জীবনের সবচেয়ে অন্ধকার সময় বটগাছের মতো ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণা আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুই যদি সেদিন আমাদের থানায় নিয়ে না যেতিস, আমি হয়তো কোনোদিন এই ট্রমা থেকে বেরোতে পারতাম না। তুই শুধু আমার বন্ধুই নোস রে, তুই আমার। সম্পূর্ণার গলাটা আবেগে বুঝে এলো। ও আর কথা শেষ করতে পারল না। আকাশ হালকা হেসে বলল, থাক, আর ইমোশনাল হতে হবে না। অনেক তো পড়াশোনার ক্ষতি হলো, এবার কলেজটা কমপ্লিট করতে হবে না? সামনের মাস থেকে কিন্তু আবার রেগুলার ক্লাস শুরু করতে হবে। আমি তোকে রোজ বাইকে করে কলেজে নিয়ে যাব আর নিয়ে আসব। দেখব কোন বাপের ব্যাটা তোর দিকে চোখ তুলে তাকায়। সুবিমল বাবু আর শিখা দেবী আকাশের এই কথায় আশ্বস্ত হয়ে হাসলেন। ঘরোয়া এই আড্ডায় চারপাশের জমাট বাঁধা অন্ধকারটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছিল। একটা পরিবারের আসল শক্তি যে তাদের পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা আর একতাবদ্ধতা, তা সম্পূর্ণ আজ নিজের জীবন দিয়ে বুঝতে পারল। বাহ্যিক রূপ, স্মার্টলি কথাবার্তা আর টাকার অহংকার যে কতখানি ফাঁপা হতে পারে তাও উপলব্ধি করেছে। পরের বছর আবার একটা সরস্বতী পুজোর সকাল। সম্পূর্ণা এবার একটা বাসন্তী রঙের শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ, চুলে হালকা বেল ফুলের মালা। শিক্ষাদেবী ওর কপালে একটা চুমু দিয়ে বললেন, আজ যেন তোকে ঠিক আমার সেই পুরনো চনমনে মেয়েটার মতো লাগছে রে, খুব ভালো করে ঘুরবি আজ। সম্পূর্ণা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে এলো। দেখলো গেটের বাইরে আকাশ পাঞ্জাবি পরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখে সেই চিরপরিচিত চেনা হাসিটা। সম্পূর্ণা হেঁটে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ ওকে দেখে মুগ্ধ হয়ে বলল, বাহ, তোকে আজ সত্যি খুব সুন্দর লাগছে রে। সম্পূর্ণা আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, আজ আর আমি তোকে কোনো মিথ্যে অজুহাত বা সামলানোর দায়িত্ব দেব না আকাশ। আজ থেকে আমার জীবনের সবটুকু সামলানোর দায়িত্ব আমি তোকেই দিতে চাই, যদি তুই নিস। আকাশ চমকে উঠে সম্পূর্ণার দিকে তাকালো। সম্পূর্ণার চোখে তখন কোনো ভয় বা দ্বিধা নেই, আছে এক বুক ভালোবাসা আর গভীর বিশ্বাস। আকাশ বুঝতে পারল গত বছরের ভাঙা আয়নাটা জুড়ে আজ এক নতুন জীবনের সূচনা হতে চলেছে। আকাশ বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে মনের সবটুকু আনন্দ চেপে রেখে বলল, এই দায়িত্বটা নেওয়ার জন্যই তো আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করে আছি রে সম্পূর্ণা। দুজনে একসাথে বাইকে চেপে মণ্ডপের ভিড় ঠেলে এগিয়ে চলল এক নতুন ভোরের দিকে। সম্পূর্ণার বাবা মা দূর থেকে জানলা দিয়ে ওদের চলে যাওয়া দেখে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে পরিবারটা একটা সময় ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। আজ তারা শুধু সামাজিকভাবে জয়ী হয়নি, বরং তাদের জীবনে ফিরে এসেছে হারিয়ে যাওয়া সুখ, শান্তি ও আত্মসম্মান। সত্যি, সমাজ কি বলবে বা লোক লজ্জা, এই ভয়ে কখনো কোনো অপরাধ বা ব্ল্যাকমেলের সামনে মাথা নত করতে নেই। আত্মহনন কোনো সমস্যার সমাধান নয়, অন্যায়ের বিরুদ্ধে সঠিক সময়ে আইনি পদক্ষেপ এবং প্রতিবাদী অপরাধীকে তার যোগ্য শাস্তি দিতে পারে এবং জীবনকে নতুন করে বাঁচতে শেখায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।